আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কোটা আন্দোলনে হতাহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের ঘোষণা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে সিদ্ধান্ত। চাপে নয়, দাবি পূরণ হওয়ার কারণেই আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ৬ সমন্বয়ক। সাংবাদিকদের জানান পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চাইলেও কোটা আন্দোলনে নিহত ৩৪ শিক্ষার্থীর পরিবার। গণভবনে আর্থিক সহায়তা প্রদান। শিকার ও নানা অব্যবস্থাপনায় শতাব্দী জুড়ে দেশে কমেছে বাঘের সংখ্যা। সংরক্ষণ ও সংখ্যা বাড়াতে নানা উদ্যোগ। এবং অলিম্পিকের উচ্ছ্বাস ছুঁয়েছে পার্ক দ্য প্রিন্স স্টেডিয়ামকে। পর্যটকরা দেখছেন ফ্রান্সের সেরা ফুটবল ক্লাবের চোখ জোড়ানো অবকাঠামো। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: বসনিয়ার রাজধানী সারায়েভোরে লোক উৎসবের খবর। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জোর করে কিংবা কোনো চাপের মুখে নয়, বেশিরভাগ দাবি পূরণ হওয়ার কারণে স্বেচ্ছায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। ডিবি হেফাজতে থাকা ওই শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের কথা জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। রিপোর্ট করছেন এনামুল কবির রূপম। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক হয়ে গোয়েন্দা হেফাজতে থেকে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি স্থগিত করার ভিডিও বার্তা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। ওই ভিডিও নিয়ে সন্দেহ ও সমালোচনার মধ্যেই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সমন্বয়কদের আরেকটি পক্ষ। দুপুরে ৬ সমন্বয়কের পরিবার পরিজনকে সাক্ষাতের অনুমতি দেয় ডিবি। সাক্ষাৎ শেষে তারা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আসার পরে আমি স্বস্তি পেয়েছি, ইনশাআল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, সুষ্ঠু স্বাভাবিক আছে। সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। ৬ সমন্বয়কের বিষয়ে পরে মিন্টু রোডের শহীদ রবিউল গেটে সাংবাদিকদের ব্রিফিং করেন ডিবি প্রধান। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কার উপরই অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে, এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। গোয়েন্দা হেফাজতে রেখে সমন্বয়কদের কাছ থেকে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও আদায়ের প্রতিবাদ ও কোটা সংস্কার দাবির আলটিমেটাম শেষে রাজধানীর ধানমন্ডি, জিগাতলা, মিরপুর ইসিবি চত্বর, সচিবালয়, পল্টন ও প্রেস ক্লাব এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে পুলিশ। আটক করে অন্তত ২৬ জনকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। আন্দোলনকারীদের উপর গুলি না করা এবং ডিবি হেফাজতে থাকা ৬ শিক্ষার্থীর মুক্তির নির্দেশনা চেয়ে করা আবেদনের উপর মঙ্গলবার আদেশ দেবেন হাইকোর্ট। ডিবি কার্যালয়ে ৬ শিক্ষার্থীকে নিয়ে খাওয়ার ছবি ও ভিডিও প্রকাশের কঠোর সমালোচনা করে আদালত রাষ্ট্রপক্ষকে বলেছেন জাতিকে নিয়ে যেন মশকরা না করা হয়। আরও জানাচ্ছেন মাজরুল হক মান্না। সাম্প্রতিক সহিংসতায় প্রাণ হারিয়েছে ১৫০ মানুষ। এর মধ্যে কয়েকটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক হাসপাতাল থেকে এখন ডিবি হেফাজতে। এই দুটি ঘটনার প্রতিকার চেয়ে হাইকোর্টে আবেদন করেন ২ আইনজীবী। আমরা আদালতে বলেছি এই ৬ জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন।
আটক রাখার কথা বলা হয়নি, ডিটেনশনের কথা বলা হয়নি, কোনো ম্যাজিস্ট্রেটের আদেশের কথা বলা হয়নি। শুধু বলা হয়েছে কাউকে যদি অন্য কারো কাছে বেআইনিভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে, এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে। আবেদনকারীদের বক্তব্যের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। যে রিট পিটিশন ফাইল করেছেন উনি ওদের ফ্যামিলির কেউ না। এখানে দেখা যাচ্ছে একজন যে আইনজীবী ফাইল করেছেন উনি আবার একটা গণতদন্ত কমিশন হয়েছে আজকে, এইসব ঘটনার ব্যাপারে তদন্ত করতে উনি আবার এটা মেম্বারও। সুতরাং ওনার লুকাস স্ট্যান্ডার্ড নাই তার, এবং এই রিট পিটিশন মেনটেনেবল না। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে নিয়ে খাওয়ার ছবি ও ভিডিও প্রকাশ নিয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? হাতের টেবিলে বসে ছবি তুলে এটা ই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। এর আগে হাইকোর্টের আরেকটি বেঞ্চ এই আবেদনের উপর শুনানি করতে চাইলে তারা অপারগতা প্রকাশ করেন। মাঝহরত মান্না, চ্যানেল আই, ঢাকা। আন্দোলনের নামে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে ধ্বংসস্তূপ বানানোর ঘটনা দেশের স্বাধীনতা সংস্কৃতির উপর বড় আঘাত। সোমবার ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। আলিয়াসগড়ের ক্যামেরায় লালা নওশিনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে যে ব্যাপক সহিংসতা চালিয়েছিল দুর্বৃত্তরা, তার ক্ষত এতটুকুও মুছে যায়নি এখনো। ধ্বংসযজ্ঞের চিত্র পুরো বিটিভি প্রাঙ্গণ জুড়েই। দেশের শিল্প ও সাংস্কৃতিক জাগরণের সূতিকাগার বিটিভিকে ঘিরে রয়েছে সংস্কৃতি অঙ্গনের মানুষের নানান স্মৃতি। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটি সরেজমিনে দেখতে গিয়েছিলেন তারা। সঙ্গে ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও প্রতিষ্ঠানটির পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ। সহিংসতায় বিটিভির ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন বিশিষ্টজনেরা। বিটিভির যে ধ্বংসযজ্ঞ 18 তারিখে ঘটেছে, বা যে সন্ত্রাসীরা যারা বিটিভিকে ধ্বংস করতে চেয়েছে, এটি আসলে দেশকেই তারা একটি সংকটের মুখে ফেলে দিতে চেয়েছিল বলে আমার ধারণা। একটা টেলিভিশন যে এইভাবে ধ্বংস হতে পারে, কেউ ধ্বংস করতে পারে, এটাই ভাবতে পারি না। এটা জাতীয় সম্পদ, সরকার যেই থাকুক রাষ্ট্রীয় স্থাপনায় হাত দেওয়া কারোর উচিত না। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, এই মনোবৃত্তি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। স্বাধীন বাংলাদেশে বিটিভির এমন দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন তারা। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন নাম নিয়েছে, যে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে বাঙালি সংস্কৃতির চর্চা করেছে, সেই প্রতিষ্ঠানটির এইরকম বেহাল অবস্থা কারা করলো, কেন করলো, এই খবরটি জানতে চাই। গণমাধ্যমের উপরে আঘাত এবং সেটিকে নিয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভুল এবং মিথ্যা তথ্য ছড়ানো, অপতথ্য ছড়ানো, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করার জন্য হামলা, অকার্যকর রাষ্ট্রে হিসাবে পরিণত করার জন্য, তারই একটা অংশ হিসাবে বাংলাদেশ টেলিভিশনে এই হামলা হয়েছে। যে বিটিভিতে আগুন দেওয়া মানে সারা দেশের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। 71-এও যেটা হয়নি সেটা এই সময় এসে কিভাবে হলো, কেন হলো এবং কারা করলো, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। বিটিভি পরিদর্শন শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধিরা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আন্দোলন চলাকালে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন তারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সন্তান হত্যার বিচার চেয়েছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত 34 শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণকালে এই দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এসেছিলেন রংপুরের নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। এবার আরও জানাচ্ছেন সুলতানা হিমু। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার শিকার হয়ে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। সময়ের পরিক্রমায় থেমেছে সেই আন্দোলন, হয়েছে কোটার সংস্কারও, কিন্তু পরিবারের কাছে আবু সাইদের আন্দোলন চলাকালে নিহত 34 শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও আবু সাইদের পরিবার জানিয়ে এসেছেন বিচারের দাবি। সাইদের মা সাহস নিয়ে বলেছেন, এমন ছেলের মা হওয়া গর্বের। প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে সুষ্ঠু বিচারের প্রত্যাশায়
সাইদের পরিবার। উনি আশ্বাস দিছে যে তোমার ভাই যারা মারছে এটা ভালোভাবে যাচাই বাছাই করেই আমরা এটার সঠিক তদন্ত করেই তারও বিচার করব। পড়তে পারছে, বৃত্তি পাচ্ছে, দিলো তাও করছে, ছেলেঘর লেখাপড়া করছে, ছোট ছেলেঘর অঙ্ক করে করে বড় হয়েছে, লেখাপড়া শিখছে। ডিপার্টমেন্ট পাইলেও আর চাকরি করবার লোক আছে। এখন আমার ছেলে তো মারা গেছে। শহীদ ভাইয়ের মৃত্যুর বিনিময়ে আমরা কোনো কিছু এভাবে চাইতে পারবো না, এবং প্রধানমন্ত্রী যদি ভালো মনে করে, যদি কিছু যদি আমাদের জন্য চাকরির ব্যবস্থা বা কোনো কিছু যদি করে দেয় তাহলে ভালো। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার শিকার হয়েছেন সাধারণ জনগণ ও গণমাধ্যম কর্মীরাও। তাদের পরিবারকেও চাকরি সহ আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সরকার প্রধান। সারাক্ষণ কোথায় যাও, এই যেখানে মা, এই যে নিচে নিচে তো দেখি নিচে কোন ফাঁকে যে আবার চলে গেছে নিজেও কইতে পারি না, কোন ফাঁক দা এরকম হয়ে গেল। আমার তো আর এখন মাথার উপরে কেউ থাকলো না, এখন আমার বাচ্চারা সর্বপ্রথম এতিম হয়ে গেছে। প্রধানমন্ত্রী আমাদের যে এই ব্যবস্থাটা করে দিয়েছে তাতে আমি কিছুটা হলেও আমার ক্ষতিপূরণ হয়েছে। আর কোনো শিক্ষার্থী যাতে অকালে প্রাণ না হারায় সেজন্য অভিভাবকদের সচেতন হতে অনুরোধ করেছেন নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বাংলাদেশের একটি বড় অংশ দখল করে আছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। এর মধ্যে অন্যতম বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ। তবে শিকার ও নানা অব্যবস্থাপনায় শতাব্দী জুড়ে কমেছে বাঘের সংখ্যা। বাঘ সংরক্ষণ ও সংখ্যা বাড়াতে সাম্প্রতিক বছরগুলোতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আন্তর্জাতিক বাঘ প্রতি বছর 29শে জুলাই বিশ্বজুড়ে বাঘ দিবস উদযাপিত হয়। বিপন্ন এই প্রাণী সংরক্ষণে নানা কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় 10 বছর মেয়াদী দুটি টাইগার অ্যাকশন প্ল্যান 2009 থেকে 2017 এবং 2018 থেকে 2028 প্রণয়ন করেছে সরকার। বন বিভাগের পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার যৌথ উদ্যোগে চলছে বিভিন্ন গবেষণা প্রকল্প। বাঘের নিরাপত্তা নিশ্চিতে সুন্দরবনে চালু হয়েছে স্মার্ট পেট্রোলিং। বিশেষ ক্যামেরা ট্র্যাপ পদ্ধতিতে নিয়মিত পরিচালিত হচ্ছে বাঘ শুমারি। এই পদ্ধতিতে 2018 সালে বাংলাদেশে বাঘের সংখ্যা গণনা করা হয় 114টি। 2010 সালে সেন্ট পিটার্সবার্গে প্রথম বাঘ সম্মেলনে বাংলাদেশ সহ 13টি দেশ নিজ নিজ দেশে বাঘের সংখ্যা 12 বছরের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছিল। কিন্তু বাংলাদেশে বাঘের সংখ্যা সামান্য বাড়লেও এখনও দূরে আছে সে লক্ষ্য থেকে। বিশেষজ্ঞরা বলছেন, বনের আয়তন ও বাঘের খাবারের পরিমাণ বিবেচনা নিলে বাঘের সংখ্যা দ্বিগুণ বা তারও বেশিতে উন্নীত করা সম্ভব। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে জানাবো প্যারিস অলিম্পিকের খবর।
100-র বেশি দেশের পর্যটকদের আনন্দ কেরাতিনে থাকা এশিয়ার আরও 2 দেশের মধ্যে রয়েছে জাপান ও সাউথ কোরিয়া। 5টি সোনাসহ সামান্য 2 রৌপ্য ও ব্রোঞ্জ নিয়ে মোট 9টি পদক চাইনিজদের ঝুলিতে। দ্বিতীয় দিনের শেষে চমক দেখানো জাপান 4টি সোনাসহ মোট 8টি পদক নিয়ে তৃতীয় দিনে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। সাউথ কোরিয়া ও অস্ট্রেলিয়াও জিতেছে সমান 4টি করে গোল্ড। 7টি পদক নিয়ে টেবিলের 3-এ কোরিয়ানরা, আর 6টি পদক নিয়ে 4 নম্বরে আছে অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি 12টি পদক জেতার যুক্তরাষ্ট্র 3টি স্বর্ণ নিয়ে আছে টেবিলের 5-এ। 3টি সোনাসহ 9টি পদক নিয়ে 6-এ নেমে এসেছে হোস্ট ফ্রান্স। 1টি করে স্বর্ণ জিতেছে ব্রিটেন, ইতালি, কাজাখস্তান, বেলজিয়াম, জার্মানি ও উজবেকিস্তান। এবার অন্যান্য খবর। মৃত্যুর 4 দিন পর দেশের মাটিতে ফিরল কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের কনিষ্ঠ সন্তান, জনপ্রিয় ব্যান্ড তারকা ও সঙ্গীতশিল্পী শাফিন আহমেদের মরদেহ। বিকেল 5:30টায় তাকে বহন করা উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সদ্য প্রয়াত শাফিন আহমেদের কফিন সন্ধ্যা 6টার কিছু পরে বিমানবন্দর থেকে বের করা হয়। এ সময় তার বড় ভাই হামিন আহমেদ সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার 30শে জুলাই বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাজার জন্য নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। এরপর বনানী কবরস্থানে হবে দাফন। সেখানে শায়িত আছেন তাদের বাবা সঙ্গীতগুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুল শিল্পী ফিরোজা বেগম। শাফিন আহমেদ আমার খালাতো ভাই, এবং তার থেকে বড় হচ্ছে যে আমরা একসাথে পিঠাপিঠিও আমার বড় ছিল, বাট আমরা একসাথে পেরে উঠেছি। তো ওর এই আকস্মিক চলে যাওয়াটা আমরা সবাই কিন্তু একদম স্তব্ধ হয়ে আছে। আমাদের কোনো কথা বলবার মতো কোনো মানসিকতা নাই। আসলে আমরা কি বলবো কিছুই বুঝতে পারছি না। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় মঙ্গলবার সারা দেশে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে সাম্প্রতিক সহিংসতা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। কোটা আন্দোলনকে ঘিরে সম্প্রতি দেশজুড়ে চলা সহিংসতার রেশ এখনও কাটেনি। এই সহিংসতায় প্রাণ হারিয়েছে শিক্ষার্থীসহ অনেক সাধারণ মানুষ। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বহুজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সহিংসতায় হতাহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত হয়। এদিন কালো ব্যাজ ধারণ করা হবে। সব ধর্মীয় উপাসনালয় হবে প্রার্থনা। এই ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভা 2টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একটি হলো ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে, এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। সহিংসতায় 150 জনের মৃত্যু হয়েছে জানিয়ে বৈঠকে সহিংসতার চিত্র তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কোটা বিরোধী আন্দোলনের নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল, এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। মন্ত্রিসভায় এছাড়াও মহেশখালী কুতুবদিয়া সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এখন থেকে থাইল্যান্ডে সরকারি পাসপোর্টধারীরা অন অ্যারাইভাল ভিসা পাবেন। এ বিষয়ে অনুসমর্থন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির খসড়া এবং বাংলাদেশ ও কাতারের মধ্যে আইনগত সহায়তা বিষয়ক চুক্তির খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। মধ্য গাজার 2টি এলাকা খালি করার নির্দেশে প্রাণ বাঁচাতে ছুটছেন ফিলিস্তিনিরা, শিশুসহ 12 জন।
প্রধানমন্ত্রীর নির্দেশে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টে 7 শতাধিক মানুষের মাঝে 5 কেজি চাল, 2 কেজি আটা, 1 কেজি আলু, 500 গ্রাম ডাল, আধা লিটার সয়াবিন তেল বিতরণ করেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন রাশিক মেয়র। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য দলের নির্দেশ তো আছেই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তো আছেই, পাশাপাশি মানবিক দিক থেকে আমরা মনে করেছি আমাদের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এই দুর্যোগ মুহূর্তে থাকা দরকার। তারই অংশ হিসেবে আমরা আজকে এই খাদ্যশস্য বিতরণ করি। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 66 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফা ও খান ইউনিসে ভারী ট্যাঙ্ক নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্য গাজার বুরেজ উদ্বাস্তু শিবির এবং সুহাদা ও আশপাশের এলাকা খালি করার নির্দেশ দেওয়ায় প্রাণ বাঁচাতে ছুটছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের দখল করা গোলান মালভূমিতে হামলায় শিশুসহ 12 জন নিহত হওয়ার ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক, সিরিজ, সিনেমা। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাটক রুবিরন, যেখানে অভিনয় করেছেন মৌসুমী, কাজী উজ্জ্বল এবং শহীদুল আলম সাচ্চু সহ অনেকে। রুবিরন পরিচালনা করেছেন মোহাম্মদ মাহফুজুল হক এবং মাইনুল হাসান হীরা। 18 জুলাই থেকে আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাটকটি। এরপর যা রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। বসনিয়ার রাজধানী সারাইয়েভোরে ঐতিহ্যবাহী লোক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী পোশাক পরে আয়োজনে অংশ নেন কয়েক হাজার নৃত্যশিল্পী। নৃত্য পরিবেশন ছাড়াও বসনিয়ার লোকগান এবং অটোমান ও রোমান শাসনামলের ইতিহাস তুলে ধরা হয় অনুষ্ঠানে। আয়োজনটি উপভোগ করতে গতবারের তুলনায় এবার প্রায় 34% বেশি পর্যটক এসেছিলেন সেখানে। জানাবো কৃষি সংবাদ। চলমান পরিস্থিতিতে নওগাঁর কৃষক তাদের উৎপাদিত শাকসবজির মূল্য পাচ্ছেন না। সীমিত পরিসরে পরিবহন চলায় উৎপাদিত শাকসবজি বাইরের জেলাগুলোতে সরবরাহ হচ্ছে না। স্থানীয় বাজারে চাহিদা কমে যাওয়ায় কমেছে দাম। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ময়মনসিংহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেছে প্রকৃত জীবন ক্লাব। ক্লাবের উপদেষ্টা AHM মোতালেব এর উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় জনসাধারণের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করেন অতিথিরা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী গড়তে প্রকৃত জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন বক্তারা। সংবাদের এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানে ফিরব। পাকিস্তান শাহিনকে হারিয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করল BCB-HP স্কোয়াড। অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের অলরাউন্ড পারফরম্যান্স। বিরতির পর আরেকবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানাবো খেলার খবর।